সন্তোষ জয়ের পরে 2017 সালে সন্তোষ জয়ের পরে আমাকে বাদ দিয়ে দেওয়া হলো, আমাকে আইএফএ বাদ দিল। কি বাদ দিল না, যোগাযোগ করা যাচ্ছে না। হাওড়া স্টেডিয়ামে প্র্যাকটিস করাচ্ছি এবং এই প্র্যাকটিসের জন্য মাঠ আমাকে করে দিয়ে রথীন চক্রবর্তী মাঠটা করে দিয়েছিলেন। তা প্র্যাকটিস করাচ্ছি, মানবী এসে লিটারেলি কেঁদেছে, লিটারেলি, যাকে কান্না বলে। হেউ করে কাঁদছে, सर आप नहीं था टीम में, हम ख़त्म हो गया, हमको ख़त्म कर दिया, कोई प्रैक्टिस नहीं हुआ। একদম তুমি এখন তোমরা মানবীরকে জিজ্ঞাসা করলে তুমি এটা বলতে পারবে। এই যে সন্তোষ জয়ের পরও বাদ হয়ে গেলেন বা আপনাকে বাদ দিয়ে দেওয়া হলো, এর পিছনে কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হয়? দেখো, কারণ আমার যেটা মনে হয়, আমি কারোর কথা শুনে টিম করি না। আর দ্বিতীয় কথা, আমার যেটা মনে হয় যে কোনো কর্মকর্তাদের কোনো স্পেশাল কোনো কিছু এজেন্ডা থাকে যে সেখানে মৃদুলকে বাদ দিয়ে কাউকে কোচ করব, সেক্ষেত্রেও হতে পারে। তো কোনটা, তবে আমার প্রথম ধারণা হচ্ছে যে আমি কারোর কথা শুনে কোচিং করি না। যে কোচ কেন শুনবে? সঞ্জয় কি কারোর কথা শুনে কোচিং করবে? আমার মনে হয় না। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি অরিত্র রয়েছি আপনাদের সঙ্গে। 7 বছর পর ফের সন্তোষ ট্রফি ঘরে তুলেছে বাংলার ছেলেরা। গোটা বাংলা এই মুহূর্তে দাঁড়িয়ে উৎসবে মেতেছে। 7 বছর আগে তার হাত ধরেই এসেছিল শেষবার সন্তোষ ট্রফি। তিনি এখন দমদমের কাছে নিঃশব্দে আড়ালে রয়েছেন। দেখতেই পাচ্ছেন মৃদুল বন্দ্যোপাধ্যায়। তো আপনাকে স্বাগত এক্সট্রা টাইম বাংলায়। অনেক অনেক ধন্যবাদ। মনবীর সিং, অঙ্কিত মুখার্জি, শামাদ আলী মল্লিক, প্রভাত লাকড়া এবং সেই দলে ছিল সেই ছেলেটাও, যে ছেলেটা সন্তোষ জয়ের উত্তরীয় গলায় পরে আত্মহত্যা করেছে কিছুদিন আগে, সেই দেবাশিস প্রধানও সেই সন্তোষ জয়ের দলে ছিল। এবং আমরা পুরো আলাপচারিতায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই মৃদুলবাবু আপনাকে স্বাগত, এবং যেটা প্রথমেই জিজ্ঞেস করব যে সেই 7 বছর পর সন্তোষ ট্রফি জয়টা তো দেখেছেন, ফাইনালটা নিশ্চয়ই দেখেছেন, কেমন উপভোগ করলেন প্রথমে? যদি দেখো, প্রথম কথা হচ্ছে যে যদি দেখে থাকো, আমি প্রত্যেকটা বাংলার ম্যাচ দেখেছি এবং একটা কথা বলি, এই ম্যাচগুলো দেখা উচিত এই কারণ এইখান থেকেই কিন্তু তুমি ভালো খেলোয়াড় খুঁজে পাবে। শুধু বাংলার খেলোয়াড় না, সন্তোষ ট্রফিতে আসছে প্রত্যেকটা স্টেট থেকে তুমি ভালো খেলোয়াড় খুঁজে পাওয়ার একটা জায়গা ওটা। এইখানে দাঁড়িয়ে আমি প্রতিটা ম্যাচ দেখেছি। যদি তুমি দেখে থাকো, গত পরশুদিন হয়েছে তোমার ফাইনাল। গত পরশুদিন ফাইনালে হয়েছে কি, ফাইনালে সকালবেলা একটা আমি অনলাইন কাগজে একটা দৈনিক সংবাদপত্রে আমি কিন্তু লিখেছি এটা, যে বাংলার ছেলেরা যেভাবে খেলছে, চ্যাম্পিয়ন হওয়া আর কোনো মানে নেই, চ্যাম্পিয়ন হবেই, এটা আমি একদম লিখেছি। এবং সেই সঙ্গে একটা জিনিস বলেছিলাম যে চ্যাম্পিয়ন হলে সঞ্জয়কে, আমাকে যেরকম 1 বছর বাদে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, সঞ্জয়কে যেন বাদ না দেওয়া হয়। আর যেসব খেলোয়াড়রা আছে তাদের যেন একটা সুষ্ঠু সমাধান করা। সুষ্ঠু সমাধান কি না, আমাদের ছেলেরা যেন বাংলা যে 3টে টিম আছে আইএসএলে খেলছে, তাতে কিন্তু একটা জায়গা করে নিতে পারে। কারণ এইসব ছেলেরা, এদের সুযোগ দিয়ে কিন্তু তৈরি করতে হবে। এদের এই না যে এরা গিয়ে একদম মানে টিমকে জিতিয়ে দেবে, সব কিছু করতে হয় না, এদের সুযোগ দিতে হবে। আজকে অন্য প্রভিন্সের ছেলেরা এখানে আসছে, আমি তাতে কোনো বাধা নেই, কিন্তু আমার ছেলেরা চান্স পাবে না, এটাতেও আমার কিন্তু একটা মনে করেন এই বাংলার ছেলেরা আইএসএল স্ট্যান্ডার্ড নয়? দেখো, ব্যাপারটা আমি কাছে আইএসএল স্ট্যান্ডার্ড কি আইএসএল স্ট্যান্ডার্ড ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে তোমাকে বাংলার ছেলেকে, ঘরের ছেলেকে তোমাকে সুযোগ দিয়ে তৈরি করতে হবে। তোমাকে আজ তৈরি হবে না। আমি যখন করেছি তখন মানভীর কি তৈরি ছিল? আমি যখন তৈরি ছিল, এই অঙ্কিত মুখার্জি খেলতো স্টপারে বা হাফে গিয়ে খেলতো, আমি ওকে এই সন্তোষ ট্রফির ট্রায়ালে আমি ওকে সাইড ব্যাকে নিয়ে আসলাম, আর সে সাইড ব্যাকে খেলছে। প্রভাত লাকড়া কি তৈরি ছিল? আস্তে আস্তে তারা নিজেদের জায়গা পেয়ে করেছে। এই বাংলার যারা ছেলে আছে তাদের তুমি যদি নিয়ে যাও, নিয়ে আইএসএলে বা আই লিগে যেখানে করো, সেখানে নিয়ে যাওয়ার পর তারা সেই কম্পিটিশনে, এবার তাদের দায়িত্ব নিজেদের প্রতিষ্ঠিত করবার।
এটা কেউ তোমাকে চামচ দিয়ে দেবে না যে তোমাকে খেলিয়ে দেবে, তা তো নয়। কিন্তু এই ছেলেরা খেলার ক্ষমতা রাখে, কিন্তু সবসময় তো জানো একটা চারা গাছ, যে চারা গাছটাকে আমি দেখলাম যে এটা ফুল দেবে ভালো, কিন্তু সেই চারা গাছের যদি যত্ন না করো তাহলে ভবিষ্যতে সে ফুল দিতে পারবে না। এই 7 বছর সময় লাগলো কেন, এই এতগুলো দিন সময় লাগলো কেন বলে? দেখো ব্যাপারটা হচ্ছে একটা চ্যাম্পিয়নশিপ হয়, যেটা হচ্ছে চ্যাম্পিয়নশিপ হয়। আমার যদি মনে থাকে তখন আমার উৎপল গাঙ্গুলি মহাশয় ছিলেন আমাদের প্রেসিডেন্ট, আচ্ছা, সেক্রেটারি ছিল আইএফএ। তা আমি ওনাকে বলেছিলাম যে টিম আমি করব, এর ব্যাপারে কেউ মাথা গলাবেন না, এটা গেল একটা কথা। আরও চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে অনেকগুলো ফ্যাক্টর, সব ফ্যাক্টরের উপর একটা ফ্যাক্টর হচ্ছে যে আমার কথা বুঝে, হ্যাঁ আমার কথা জেনে, আমি কি চাইছি জেনে, সব কিছু জেনে কিন্তু প্লেয়ারদের পারফরমেন্স হচ্ছে শেষ কথা, এর বাইরে কিন্তু কোনো কথা নেই। খেলোয়াড়রাই শেষ কথা, খেলোয়াড়দের পারফরমেন্স শেষ কথা, খেলোয়াড়রাই তোমাকে চ্যাম্পিয়নশিপে নিয়ে যাবে। হ্যাঁ, সেখানে আমার যেটা কাজ হচ্ছে আমার ছেলেদেরকে সুস্থ রাখা, ছেলেদের ইনজুরি সেটাকে ভালোভাবে দেখা, ছেলেদের বোঝানো যে এই ম্যাচটা এইভাবে খেলতে হবে, এভাবে খেলতে হবে। কিন্তু সর্বোপরি কাজ একটা কোচের কাজ কি, একটা কোচের কাজ হচ্ছে যখন তোমার টিমটা নামছে সেই পর্যন্ত, টিম যে নেমে গেল কোচের চেঁচিয়ালে কিচ্ছু হয় না। আমরা চেঁচাতে হয় কিন্তু চেঁচালে কিচ্ছু হয় না, খেলোয়াড়রা মাঠের মধ্যে যেটা করে সেটাই। সেক্ষেত্রে আমি যখন যেটা হয় অনুশীলনেই হয়, যেটা হয় অনুশীলন, সেটা ওটা মাথায় রেখে করতে পারে। দেখো সম্পূর্ণ আমি যদি বলি, এখন আমি খেলোয়াড়দের একটা কথা বলেছিলাম যে এর আগে যে একজন মারা গেছিলো, তার একটা চটি পড়ে ছিল, মানে সেইটার থেকে বেশি দূর ছিল না, সেই চটিটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে সবুজ রং হয়ে গেছে চটিটা আমি দেখতে পাচ্ছি। সুতরাং সেইখান থেকে কিন্তু যাওয়া, ফাইনালে জেতা কোনো ব্যাপার না। এইরকমভাবে ছেলেদের প্রথম উদ্বুদ্ধ করা, ছেলেরা সেটাই মাঠের মধ্যে করবে, এবং ছেলেরা করলে তবেই তো কোচের নাম, তবে সম্পূর্ণটাই ছেলেদের ওপর। আমার যেটা কাজ, আমার যেটা দায়িত্ব সেটা সম্পূর্ণভাবে করব, বা একটা কোচ করবে সেটা। আর এর সঙ্গে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। দেখো অনেক সময় অনেক হয় যে একটা টিমে 3-4জন প্লেয়ার ভাইটাল প্লেয়ার ইনজুরি হয়ে গেল, তখন মুশকিল হয়ে যায়। তাই এইগুলো অনেকটাই কাজ করে। আমার সময় তো প্লেয়ারের ইনজুরি ছিল, কিন্তু রিকভারি ভালো হয়েছিল বলে খেলতে পেরেছে। ইনজুরি নিয়ে প্রভাত লাকড়া ইনজুরি নিয়ে খেলেছে। সেক্ষেত্রে সঞ্জয় সেনকে কীভাবে দেখছেন, যে এরকমভাবে একটা দলকে তিনি কোনো রকমভাবে কোনো দলের সঙ্গে, কলকাতায়ও কোনো দলের সঙ্গে এই মুহূর্তে যুক্ত নন, সেক্ষেত্রে কোনো 3 প্রধান থেকে বিশেষভাবে কোনো খেলোয়াড়কে সেভাবে নেননি, বা কোনো বিশেষ দল থেকে একাধিক খেলোয়াড় নেননি, তো সব দলকে মিলিয়ে একটা দল করেছিলেন, তো সেখান থেকে বাংলা চ্যাম্পিয়ন, এটাকে কীভাবে দেখছেন? দেখো কৃতিত্বটা সম্পূর্ণই সঞ্জয়ের। কারণ আমি বলবো, দেখো তুমি যদি চ্যাম্পিয়ন যদি না হতো তা ডিসক্রেডিট তো সঞ্জয়কে দিতে, যদি চ্যাম্পিয়ন হওয়ার পর সঞ্জয়তে কৃতিত্ব। আর টিম করার ক্ষেত্রে দেখো ব্যাপারটা হচ্ছে টিম করা, আমি যেবার টিম করেছি, আমি 16 সালে মোহামেডানে কোচ ছিলাম। মোহামেডানে সব বাচ্চা জুনিয়র ছেলে, সেই টিম আমার রানার্স হয়, সেই টিমের আমার 2-4জন প্লেয়ার ছিল। টিম করতে গেলে তো বেস্ট প্লেয়ার অফ মানে ক্যালকাটা মাঠে নিতেই হবে, ক্যালকাটা লিগে যারা বেস্ট পারফরমেন্স করছে। হ্যাঁ, অনেকের সাথে আছে যাদের খেলার স্টাইলটা হয়তো আমার পছন্দ হবে না, সেই কারণে আমি নেব না, এরকম হয়তো করতে পারে। কিন্তু টিম চ্যাম্পিয়ন করতে গেলে কিন্তু ওখানে কিন্তু কোনো রকমভাবে পার্সিয়ালিটি চলবে না। আমি জানি না যে আগের যারা এই যে আমার থেকে আজ পর্যন্ত, মানে এই সন্তোষ পর্যন্ত, তার মধ্যেখানে যারা কোচ ছিল তারা কতখানি নিজেদের প্রেশার রাখতে পেরেছে, সেটা একটা ব্যাপার। প্রেশার রাখতে হবে, আমি রেখেছি, আশা করি সঞ্জয় রেখেছে। দেখো প্রেশার রেখেছে সঞ্জয়, রাখবে, যে ভালো ছেলেকে নিতে গেলে প্রেশার রাখতে হবে, সেই প্রেশার সঞ্জয় রেখেছে, এবং কৃতিত্বটা পুরোটাই সঞ্জয়ের। মনবীর সিংকে পাঞ্জাব থেকে কলকাতায় নিয়ে এসেছিলেন, বাংলায় নিয়ে এসেছিলেন। তারপরে মনবীরের যাত্রা তো আমাদের সবারই দেখা, সবারই জানা। তো এই মনবীরের জার্নিটাকে নিয়ে একটু যদি বলেন, যে কীভাবে তাকে পাঞ্জাবের ছেলে, সে বাংলার হয়ে সন্তোষ ট্রফি খেললো, ফাইনালে তার গোল ছিল, তার গোলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা, এটা কীভাবে হলো একটু যদি বলেন। দেখো প্রথম কথা হচ্ছে আমি মোহামেডান টিমটাকে আমি নিজে প্র্যাকটিস করাচ্ছিলাম, প্রায় মানে রানার্স করার পর মোহামেডান টিম আমাকে সরিয়ে দিল, যে সন্তোষ ট্রফি কোচ হয়েছিল। আমার ইচ্ছে ছিল যে মোহামেডান টিমটার সঙ্গে ওই কিছু প্লেয়ার নিয়ে আমি খেলবো, যাতে টিমটা ওই সময় সন্তোষ ট্রফি সেট হয়ে যায়। মোহামেডান ক্লাব সেই সুযোগ আমাকে দেয়নি, তারপর খেললো, জঘন্য রেজাল্ট করলো সন্তোষ ট্রফি। এবং মানভীর এসে আমি তখন হাওড়া স্টেডিয়ামে প্র্যাকটিস করাচ্ছি, এবং এই প্র্যাকটিসের জন্য মাঠ আমাকে করে দিয়ে রথীন চক্রবর্তী মাঠটা করে দিয়েছিলেন। তা প্র্যাকটিস করাচ্ছি,
মানবী এসে লিটারেলি কেঁদেছে, লিটারেলি, যাকে কান্না বলে, ভেবো করে কাঁদছে। স্যার सर आप नहीं था टीम में, हम खत्म हो गया, हमको खत्म कर दिया, कोई प्रैक्टिस नहीं हुआ। একদম তুমি এখন তোমরা মনবীরকে জিজ্ঞাসা করলে তুমি এটা বলতে পারবে, হ্যাঁ খতম কর দিয়া। মনবীর কাঁদছিল লিটারেলি কাঁদছিল আমার সামনে দাঁড়িয়ে হাওড়া স্টেডিয়ামে। স্যার हम खत्म कर दिया, कोई कुछ प्रैक्टिस नहीं है, এমনও কথা বলছে স্যার আপ কোচ। তখন তো আমাকেই একা কোচ পেয়েছে, আর পরবর্তীকালে আমার পরে যা কোচ পেয়েছে আর কোনো কোচকে তো পাইনি। ও এই কথাও বলেছে স্যার আপ কোচ কে কোই কোচই নেই হ্যাঁ, এরকম কথা বড় কথা বলেছে। আমি তখন বলি রোমাত কুছ নেই, তুমি আপনাকে তখন কি সরিয়ে দেওয়া হচ্ছিল? তার আগে তো সরিয়ে দিয়েছে আমাকে না, মোহামেডান থেকে। সেকেন্ড ডিভিশন আই লিগটা তো আমি করলাম না, আমার ইচ্ছা ছিল সেকেন্ড ডিভিশন আই লিগটা করার। আচ্ছা মনবীর তখন কোন দলের হয়ে? মোহামেডান। আচ্ছা আমি তো নিয়ে এসেছি, আমি তো কলকাতা লিগ খেললাম। আমি অমল দত্ত বেস্ট কোচ হলাম, অমল দত্ত মেমোরিয়াল বেস্ট ট্রফি পেলাম বেস্ট কোচের। মনবীরকে তো আমি নিয়ে এসেছি ট্রায়াল থেকে, ওইখান থেকে করলাম। এবার সেকেন্ড ডিভিশন আই লিগের থেকে আমার কাছ থেকে সরিয়ে দিল। অতি বুদ্ধিমান কর্মকর্তারা ভেবে ফেলো টিম যদি অত সোজা নাকি, অত সোজা নয়। কোচিংটা আমাদের দেশে সোজা, কলকাতা মাঠে সোজা, কিন্তু ফুটবল কোচিংটা অত সোজা নয়। তারপরে মানে আমি ওকে বললাম যে रोमत एक काम करो, तुम्हारा पंजाब में पूछो जो लोग तुमको लेगा कि नहीं लेगा। ও পাঞ্জাবে ও ফোন করে বললো না তুমকো নেই। তখন তো মনবীরকে কেউ চেনে না, কে চেনে তখন মনবীরকে। সেইখান থেকে আমি নিলাম, নিয়ে আমি ইন্ডিভিজুয়ালি আমার মানে কি বলে তোমার স্ট্রাইকিং জোনে প্র্যাকটিস, ওকে প্র্যাকটিস করাতাম, প্র্যাকটিস হয়ে যেত ওকে নিতাম, আর আমার জিতেন মুর্মু, এই দুজনকে নিয়ে আমি প্র্যাকটিস করাতাম, মানে প্র্যাকটিস হয়ে যাওয়ার পর এবং করলাম। তারপরে তো খেললো, টিম খেললো, দেখো টিম চ্যাম্পিয়ন হয়েছে, কৃতিত্ব আমাকে অনেকেই দেবে, কিন্তু কৃতিত্ব খেলোয়াড়দের, সম্পূর্ণ কৃতিত্ব খেলোয়াড়দের। ওই বলে বলিয়ান আমি। এখন মনবীরের সঙ্গে কথা হয়, যোগাযোগ হয়, সব সময় ফোন কথা বলে। এই তো বিয়ে হলো, আমি জানি না, আমাকে একজন রিপোর্টার ফোন করে বলছে যে সে আমার কাছ থেকে বললো মনবীরের বিয়ে শুনলে বলে তোমাকে বললো হ্যাঁ, এই তো আমি তাকে কার্ড পাঠিয়ে দিলাম। সে বলে একটু কার্ডগুলো পাঠাবে, আমি তাকে কার্ড পাঠিয়ে দিলাম। মনবীর দুবার ফোন করে স্যার জায়গা তো, আমি বললাম নেই থোড়া প্রবলেম মে হ্যাঁ। তো এখন মোহনবাগানের খেলা হলে দেখতে যান মনবীরের খেলা? দেখো মোহনবাগানের খেলা তো আমি সত্যি কথা বলতে কি, আমি ওই ISL এর কোচিং না করলে ISL এর একটা টিভি ইউটিউব প্রোগ্রামটা করি আমি। তোমাদের থেকেও বলেছিল, কিন্তু আমি অন্য একটা কোম্পানিতে ছিলাম বলে করতে পারিনি গত বছর। এবছর আমার স্ত্রী অসুস্থ ছিল বলে আমি কোনো কিছুর মধ্যে ইনভলভ হইনি। তবে খেলা দেখি, মোহনবাগান ইস্টবেঙ্গল দুটোরই খেলা দেখি, মোহামেডানেরও খেলা দেখি। না খেলা না দেখলে কি উঠতি প্লেয়ার কোথা থেকে উঠছে এটা তো জানতে পারবো না। আর এই দেখো ব্যাপারটা হচ্ছে, ও খুব চেয়েছিল আমি যেন যাই, এবং সেই রিপোর্টার আমাকে বললো কলকাতা থেকে খালি তুমি ইনভাইটেড, তুমি একা। হ্যাঁ দেখো ভাই, এটা ওর ব্যাপার, ও আমাকে মনে রেখেছে, এটাই ওর ব্যাপার। এবং সবচেয়ে বড় কথা কি, আমার ইস্টবেঙ্গলের আমি কোচ, ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ, তো মাঠের মধ্যে এসেই তো প্রথমে তো প্রণাম করে, মাঠের মধ্যে আমাকে দেখে প্রণাম করলো। প্রণাম করে আমি বললাম যে এক লড়কা हमको पूछा है हमारा उधर में, एक मोहनबागान का लड़का, तुम एक काम करो, तुम ये करो, तुम्हारा एक জার্সি এক প্যান্ট দে দো, हम दे देगा जब वापस जाएगा। তুমি বিশ্বাস করবে না, আমার ডাক্তার এসে আমাকে বলছে যে এরকম একটা নতুন সুন্দর ব্যাগের মধ্যে একটা জার্সি, একটা প্যান্ট, একটা সক্স, নতুন সব দিয়ে এটা দিয়ে গেছে আপনাকে। বললাম কে? আমি খুলে দেখি মানবীরের জার্সি। মানে আমাদের টিমে তো ঢুকতে পারবে না, ওখান থেকে বেরিয়ে যাবে, ও দিয়ে গেছে। এই রেসপেক্টটা দেয়, শুধু তাই না, সব ছেলেই রেসপেক্ট দেয়। মৃদুল বন্দ্যোপাধ্যায়কে এখন আর মূল স্রোতের কোচিংয়ে সেভাবে দেখা যায় না, কোনো অনুষ্ঠানে দেখা যায় না, IFA বলুন বা 3 প্রধান ক্লাবেও সেভাবে দেখা যায় না। এই দূরত্বটা কেন? দেখো আমি কোনো কালই কোনো কথায় যাই না। প্রথম কথা, আমি যেখানে কোচিং করি, মানে কোচিং থাকলে সেই টেন্টে যাই, কোচিং না থাকলে টেন্টে যাই না। এই বছরই ধরো না, কালী পুজোর দিন থেকে আমাকে বিলাল আহমেদ, যে মোহামেডান, ও অনবরত আমাকে ফোন করেছে এরকম মোহামেডানে জয়েন করার জন্য। আমি করিনি মানে আমার একটা আক্ষেপ আছে। আমি 2016 সালে আমি করলাম, কি বলে, মোহামেডানে রানার্স করলাম, সন্তোষ ট্রফিতে কোচ করলাম বলে আমাকে বাদ দিয়ে দিল। সন্তোষ ট্রফি জয়ের পরে আপনাকে বাদ দিয়ে দেওয়া হলো? হ্যাঁ, সন্তোষ ট্রফি জয়ের আগেই। আচ্ছা, জয়ের আগে আমাকে বাদ দেওয়া হলো। আমাকে রিজন দেখালো কি, তুমি সন্তোষ ট্রফির কোচ হয়েছো, তাহলে ঠিক আছে এবার মোহামেডানে। আমি বললাম আমি রানার্স করে দিয়ে গেলাম, আমাকে বাদ দিয়ে দিল। এবার ধরো
যে এ হয়েছে কি বলে আমি সন্তোষ, আমি প্রশ্ন করেছিলাম সাবির আলী সন্তোষ 2011 সালে মোহামেডানের কোচ ছিল, সন্তোষ ট্রফিরও কোচ ছিল, ওকে তো বাদ দেওয়া হয়নি, তাহলে আমি কী কারণে বাদ গেলাম, মানে আমার তো একটা রিজন থাকবে আমি বাদ গেছি কী কারণে, তা সেরমভাবে বাদ গেছে। এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, আমি যেটা বলছি যে আমি কোনো কালেই আইএফএ অফিস যদি কোনো রকম কোনো কাজ থাকে মিনস আমি কোচিং করব, আমাকে ডেকেছে আমি গেলাম, এর বাইরে আমি কোনো দিন গিয়ে আমি কাউর সঙ্গে গিয়ে কোথাও গিয়ে মিট করি না, কোথাও কিছু করি না, গিয়ে দাঁত দেখাতে দাদা আমি আছি একটু কোচিং দেবেন, আমি কোনো কালেই কারোর কাছে আমরা করি না। যা কোচিং করেছি, মোহনবাগান ক্লাবে আমাকে করিম নিয়ে গেছিলো, ইস্টবেঙ্গল ক্লাবে প্রথমবার নিয়ে গেছিলো আমাকে বাবু ভট্টাচার্য, পরবর্তীকালে আমাকে ডেকেছিল, আমি গেছিলাম। হ্যাঁ, তার আর কি বলে আইএসএল ক্লাবে আমি যখন দিল্লি ডায়নামোসে কোচিং করেছি, সেখানে তথাগত মুখার্জি ওদের কোচ ছিল, সে সন্তোষ ট্রফিতে ছিল, সে আমার কোচিং দেখে সব কিছু, সে আমার কোচিংও দেখতে এসেছিলো, দেখতে এসে আমাকে বলেছে তুমি কি জয়েন করতে রাজি আছো? আমি বললাম কেন নয়, আমি এটা বলে কেন নয়, না আমার উত্তরটা ছিল কেন নয়, এটা আমার উত্তর ছিল। আমি দিল্লি ডায়নামোসে করেছি। তারপরে সেনিক শেঠ আমাকে বললো যেরকম যে প্রচণ্ডভাবে ইস্টবেঙ্গল সাপোর্টাররা চাইছে এবং আমাকে অনেকেই তোমার কথা বলেছে, আমি সেনিক শেঠকে চিনতাম না, আমি গিয়ে দেখা করলাম ওনার সাথে, উনি বললো জয়েন করতে হবে। এবং তাদের তখন একটা কোচ ছিল যে একজন ইন্ডিয়া খেলোয়াড় তখন কোচ ছিল, এই সি সিমেন্ট ইস্টবেঙ্গলে যেটা একজন কোচ ছিল, কিন্তু সবাই বলছে ওর কোচিং সম্বন্ধে কাউর কোনো ভালো আইডিয়া নেই, 1 বছর ধরে দেখেছে, তোমাকে জয়েন করতে হবে। তখন আমি বললাম কি আমি কি সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট কোচ থাকি? বলে না তুমি ম্যানেজার হবে, অ্যাসিস্ট্যান্ট কোচ হবে, বোথ আমাকে দিয়ে করেছিল, তখন ছিলাম। তার পরবর্তীকালে যদি আমাকে কেউ কাজে না লাগায়, আমি কাউকে গিয়ে কোনোদিন বলবো না যে আমাকে সন্তোষ জয়ের পরে তো আপনাকে সেভাবে দেখা যায়। সন্তোষ জয়ের পরে 2017 সালে সন্তোষ জয়ের পরে আমাকে বাদ দিয়ে দেওয়া হলো, আমাকে আইএফএ বাদ দিল। কি বাদ দিল না, যোগাযোগ করা যাচ্ছে না। আইএফএ অফিস যদি চাঁদনি হয়ে থাকে, আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি দমদম, যোগাযোগ করা যাচ্ছে না। অ্যাকচুয়ালি দমদম মানে আমার বাড়িটা অ্যাকচুয়ালি দমদম আর পাইকপাড়ার মাঝখানে, আমরা পাইকপাড়াই আমাদের কাছাকাছি, তো সেখানে বলি যোগাযোগ করে ব্যাপারটা, তুমি যদি আমাকে মানে না পছন্দ করো তাহলে আর তুমি আমাকে কি বলবে, তুমি আমাকে পছন্দ যদি আমাকে না করো, তোমাকে একটা অজুহাত দিতে হবে। আমার সবচেয়ে বড় দোষ হচ্ছে আমাকে দেখলে কেউ মনে করে না যে আমি কোচিং করার ক্ষেত্রে এত স্ট্রং, আমি কখনো বলি না করি না, বুঝতে পারে, কিন্তু যখন দেখতে পাই যে আমাকে নিয়ে কাজ করে, তখন দেখতে এই লোকটা তো খুব প্রচণ্ড স্ট্রং, সেটা পছন্দ হয় না অনেকের, যার জন্য অনেকে হয়তো চায় না। হ্যাঁ, তারপরে আমাকে ইস্টবেঙ্গল ক্লাব দেখেছিল 2017 সালে, আমি সেখানে আমার সত্যি কথা বলতে কি আমার এখনও আমি ভাবি যে ইস্টবেঙ্গল ক্লাব আমাকে এই সম্মান দিল, কিন্তু আমি ইস্টবেঙ্গল ক্লাবকে কিছু ফিরিয়ে দিতে পারলাম না, আমার পায়ে লাগলো। তার পরবর্তীকালে সিমেন্ট ইস্টবেঙ্গলে করেছিলাম, কিন্তু টিম পুরো হয়ে গেছিলো, আমি অনেক কিছু আমার ইচ্ছে ছিল, কিছু করতে পারলাম না সেখানে। তার পরবর্তীকালে ইচ্ছা ছিল আমার যদি ইস্টবেঙ্গল ক্লাবে আবার ডাকে আমি করব, এবং সেটা হচ্ছে 2020-21, 21-22, 23-24 সালে আমি ভেবেছিলাম, আমি পুরো প্রিপেয়ার করেছিলাম, কিন্তু পরবর্তীকালে যখন এই টিম এরা এলো কি বলে এই তোমার ইমামি এলো, কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। আমি একটা মোটামুটিভাবে টিম প্রিপারেশনে যেটা ইস্টবেঙ্গলের ক্লাবকে তুলে দেবো যে এইভাবে আপনারা টিমটা করুন, কেউ কাজে লাগায়নি। সুতরাং দেখো আমার তো অভ্যেসই না সেটা, আর আমাকে যদি কাজে না লাগায় আমি তো গিয়ে করতে পারবো না। ওই আগেকার দিনে ছিল জানো তো, শিল কাটাও বলে একটা বলতো, শিল কাটাতে আসতো। আমার তো ওই ক্যারেক্টার নেই যে আমাকে কাটাও, বা আমার পেছনে সেরকমও লোক নেই, কোনো লোক নেই যে আমাকে পুশ করে দেবে এই ক্লাবে কোচিং চলে গেলে আর একটা ক্লাবে কোচিং পেয়ে যাবো। আর কেন যে বলতে যাবেন, আপনার সিভিতে তো সবই রয়েছে। সবই আছে বলতে না, আমি একটা কথা বলছি শোনো, আমি বলতেই পারি, আমার জন্য তো আমি বলতেই পারি, কিন্তু সেই বলতেটা হবে কেন? এবং যদি জানতাম যে আমি বলে যদি কোনো কিছু করি, হ্যাঁ আমি বলেছিলাম, আমি রঞ্জিত গুপ্ত আমার সঙ্গে যুবভারতী স্টেডিয়ামে আমার সাথে রঞ্জিত গুপ্তর কথা হলো, আমি গেছিলাম, রঞ্জিত গুপ্ত ছিলেন, উনি আমার সাথে কথা বললেন, কথা বলতে আমার সঙ্গে থেকে বলছে বা তুমি অনেক কিছু, তোমার সাথে অনেক কথা বলবো, তো তুমি তো অনেক কিছু আমার সাথে কথা বলে অনেক কিছু জানতে বলবে, তোমাকে অনেক কিছু জানতে হবে আমার, বা বেশ ভালো তো কোচিংয়ের সম্বন্ধে। তখন আমি বললাম রঞ্জিত সবই তো জানবেন, কোচিং তো পেলাম না। এই যে সন্তোষ জয়ের পরও বাদ হয়ে গেলেন বা আপনাকে বাদ দিয়ে দেওয়া হলো, এর পিছনে কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হয়? দেখো কারণ আমার যেটা মনে হয়, আমি কারোর কথা শুনে টিম করি না,
আর দ্বিতীয় কথা আমার যেটা মনে হয় যে কোনো কর্মকর্তাদের কোনো স্পেশাল কোনো কিছু এজেন্ডা থাকে যে সেখানে মৃদুলকে বাদ দিয়ে কাউকে কোচ করব, সেক্ষেত্রেও হতে পারে। তো কোনটা, তবে আমার প্রথম ধারণা হচ্ছে যে আমি কারোর কথা শুনে কোচিং করি না। যে কোচ কেন শুনবে? সঞ্জয় কি কারোর কথা শুনে কোচিং করবে? আমার মনে হয় না। যদি সেটা করতে যায় রেজাল্ট পাবে না। এবং যে কারণেই হয়তো গত কয়েক মরশুমে যে 7 বছর যে সময় লাগলো, সেটা কি এই কারণেই? হতে পারে না, ইস্টবেঙ্গল ক্লাব আমাকে সুযোগ দিয়েছে, বললে হবে না। না, বাংলা দলের ক্ষেত্রে আমি বলছি। বাংলা দলের ক্ষেত্রে আমাকে জয়দীপ মুখার্জি এসে আমাকে একবার রিকোয়েস্ট করেছিল। আমি জয়দীপ মুখার্জিকে বলেছিলাম যে আমার দুবার, আমি আন্ডার 21 দুবার চ্যাম্পিয়ন করাবো, আমাকে থার্ডবার এবার বাদ দেওয়া হয়েছিল। কোনো একজন তাদের পরিচিত কোনো কাউকে কোচ করে দিয়েছিল, এবারে বাদ দেওয়া হলো। ভাই, এত অপমানিতর পর আমি আইএফএ কোচিং করব না। জয়দীপ মুখার্জি আমাকে বলেছে, আমি না করে দিয়েছিলাম। আর এখন তো কোনো রকমভাবে এখন কোনো ক্লাব ডাকলে নিশ্চয়ই করবো। আমার কোনো রকম, আমি অমল দত্তর যে মানসিকতা, যে ফিলোসফি, ওই ফিলোসফিতে চলি। এখনো ডাকলে আপনি যাবেন? হ্যাঁ, আমাকে 3rd ডিভিশন কোচিং করতে বললে আমি করবো। আমার কোনো রকম কোনো কিছু নেই, আমি রিস্ক নিতে রাজি আছি। তবে হ্যাঁ, যেখানে কোচিং করবো, যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডে আমাকে হেল্প করতে হবে কর্মকর্তাদের। কেন খেলোয়াড়দের খাওয়া দাওয়া আছে, এইসব যেগুলো যদি খুঁজ চলে তাহলে কি করে হবে? তাহলে তো চলবে না কিছু, না? কর্মকর্তাদের হেল্প লাগবে টিম করতে গিয়ে, টিম করব। এবং যে স্ট্যান্ডার্ডে সেই ক্লাবে আমাকে যদি কেউ 3rd ডিভিশন কোচিং করতে বলে আমি করবো। আমার কোনো রকম কোনো ভ্যানিটি নেই। আমি কোচিংটা জানি, এবং কোচিংটা আমি বললাম তো, আমি অমলদার ব্যায়াম আর প্রদীপদার কোচিং দেখে আমি কোচিং করি না। আমার পেটে এসেছে, আমি অ্যাডভান্স লাইসেন্স করা ইংল্যান্ড থেকে, আমি এখানে লাইসেন্স করেছি। প্রো লাইসেন্স আমি করিনি, দুঃখে আমি বলছি তো, দুঃখে করিনি। দুঃখে করেননি? হ্যাঁ, কেন করে কি হবে? প্রো লাইসেন্স করে গিয়ে যদি লোককে বলতে হয় বা বাড়িতে বসে থাকি, তার থেকে তো আর কোনো কিছু ব্যাপার নেই। আমি টাকা প্রো লাইসেন্স করলে শুনেছি, আমার অ্যাপ্লাই করা ছিল। যেবার স্যাবিও আমাকে বললো তুমি করবে, আমি বললাম না ভাই, 10-12 লাখ টাকা খরচা করে করবো না, কোনো রিটার্ন নেই তো, না? সুতরাং কেন করে আমার লাভটা কী হবে? সেই কারণে আমি প্রো লাইসেন্স করি। আর প্রো লাইসেন্স করে এসে যদি আমাকে তুমি জানো না সঞ্জয়রা প্রো লাইসেন্স করেছে, সঞ্জয়কে যদি না ডাকে কি করবে? সঞ্জয়কে আমি কাগজ লাইসেন্স করে এসেও সঞ্জয় সেনকে অপেক্ষা করতে হয়েছে। সবাইকে অপেক্ষা করতে হবে। যার যোগাযোগ যদি না থাকবে, আমাদের এখানে যোগ্যতাটা প্রথম কথা নয়, যোগাযোগ। তোমার হয়ে কে কথা বলবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আজকে সঞ্জয় চ্যাম্পিয়ন করে নিয়ে এসছে। সঞ্জয় যেরকম, সঞ্জয়ের আমি জানি না কীরকম, সঞ্জয়কে বসে থাকতে হবে, নাহলে না বসে থাকলে পাবে না, না যোগাযোগ থাকলে পাবে না, নাহলে বসে থাকতে হবে। সঞ্জয়, আমি একটা কোথাও দেখলাম সঞ্জয় আই লিগের চিফ কোচ হতে চায় কোথাও, অবশ্যই পাওয়া উচিত তো। এবং আপনাকে কেউ যদি অফার দেয়, তাহলে আপনিও 3rd ডিভিশন হলেও আপনি কোচিং করেন? অবশ্যই, আমার কোনো রকম কোনো ভ্যানিটি নেই, আমি মোহামেডান কোচিং থেকে আমি মিলনবীতি কোচিং করেছিলাম। মোহামেডান কোচিং থেকে এসে মিলনবীতি কোচিং করেছিলাম। হ্যাঁ, আমার সেসব কিছু নেই, কোনো কিছু নেই। আপনারা কি ভুলে গিয়েছেন? না, ভুলতে কেন যাবেন, বা ভুলবেন হয়তো না। মৃদুল বন্দ্যোপাধ্যায়ও তৈরি, তাকে ভুলে যাওয়ার তো কোনো প্রশ্নই বোধহয় ওঠে না। এখনও তাকে যদি সুযোগ দেওয়া হয়, এখনও কলকাতা মাঠে কোচিং করাতে তৈরি তিনি। একসময় যার হাতে ছিল বাংলা ফুটবলের রিমোট কন্ট্রোল, কিন্তু আজ একা নিভৃতে তিনি রয়েছেন। কিন্তু আজও একটা ডাক চান তিনি, এবং দরকার পড়লে আবারও কলকাতা ময়দানে তিনি দাপিয়ে কোচিং করাতেন। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।